ওকে আমার চেয়ে ভালো কেউ রাখতে পারবে না, কথা দিলাম। খেয়া অবাক চোখে চেয়ে শোনে। প্রণয় এবার শাহিদ শেখের সামনে গিয়ে দাঁড়ালো, বলল, ছোট চাচু, আমি খেয়াকে বিয়ে করতে চাই। আশা করছি খেয়ার জীবনসঙ্গী হিসেবে আমাকে মেনে নিতে তোমার কোনো অসুবিধা নেই। শাহিদ শেখের আসলেও কোনো আপত্তি থাকবার কথা নয়। প্রণয়ের মতো ব্যক্তিবান ছেলে তিনি দুটো দেখেননি, তাই তো খেয়ার পড়ালেখার সমস্ত দায়িত্ব তিনি প্রণয়কে দিয়েছেন। প্রণয়ের প্রতি তার আস্থা বিশ্বাস অনন্য। তিনি নিজেও সর্বদা চেয়েছেন নিজের একমাত্র মেয়েকে প্রণয়ের মতো কোনো ব্যক্তিত্ববান ছেলের হাতে তুলে দিতে পারলে তিনি নিশ্চিন্ত হবেন। তবে প্রণয় নিজেই যে সেই স্থান দখল করবেন তা ভাবতে পারেননি। তার এ বিষয়ে কোনো আপত্তি নেই, তবে এখন এই পরিস্থিতিতে বড় ভাই আর ভাতিজার মাঝে কার দিকে যাবেন তাই বুঝতে পারছেন না। তিনি নিশ্চুপ হয়ে রইলেন। প্রণয় বলে উঠল, ছোট চাচু নীরব, আর এই প্রসঙ্গে নীরবতা মানেই সম্মতির লক্ষণ। শাহেদ শেখ ভ্যাবাচাকা খেলেন, তবে হ্যাঁ, সে অবশ্যই বিষয়টাকে মেনে নিয়েছে। কারণ তার কাছে মনে হয় নিজের মেয়েকে কোনো ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষের হাতে তুলে দেয় সবচেয়ে বড় সার্থকতা। চরিত্র ব্যক্তিত্বের উপরে কিছু হয় না। আফতাব শেখ গম্ভীর। তিনি বললেন, তোমার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। আজই খেয়ার বিয়ে দিহানের সাথেই হবে। তোমার সাথে আমি আমার মেয়েকে বিয়ে দেব না। আজই খেয়ার বিয়ে দিহানের সাথেই হবে। দিহান ভালো ছেলে, ও খেয়াকে তোমার থেকে 1000 গুণে ভালো রাখবে। বিয়ে আজই হবে। প্রণয় এগিয়ে গিয়ে খেয়ার হাত মুঠোয় নিল। খেয়া মায়াভরা চোখে প্রণয়ের পানে চাইল। প্রণয় শক্ত করে হাত ধরে আফতাব শেখকে উদ্দেশ্য করে বলল, তুমি আমাকে কোনোদিনই বোঝনি, বুঝতে চেষ্টাও করনি। আমার ওপর জেদ দেখে তুমি যদি আজ এরকম কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবে থাকো, তবে আমি আজই খেয়াকে বিয়ে করব। এটা আমারও শেষ কথা। আফতাব শেখ বললেন। আমার সিদ্ধান্তই চূড়ান্ত। প্রণয় খেয়ার হাত যত্ন করে আগলে ধরে মুঠোয় শক্ত করে ধরে, বলে, আমিও আমার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছি। আমি এখনই খেয়াকে বিয়ে করতে যাচ্ছি। প্রণয় খেয়ার হাত মুঠোয় করে ধরে ঘুরে পা বাড়ালো সদর দরজার দিকে। খেয়া প্রণয়ের হাত ধরে প্রণয়ের পায়ের তালে তালে পা ফেলে এগিয়ে চলে। আফতাব শেখের গুরু গম্ভীর স্বর, যাচ্ছ যাও, তবে মনে রেখো, আজ থেকে এই বাড়িতে আর তুমি পা রাখবে না। এটাই শেষ কথা। এখানে কেউ আর কোনো কথা বলবে না। সকলের হৃদয় আটকে উঠল। প্রণয়ের পা থামল, থমকে দাঁড়ালো সে। আফতাব শেখের কথা তার কানে বাজছে। সে যদি আজ খেয়াকে হারানোর ভয়ে খেয়ার হাত ধরে বিয়ের উদ্দেশ্যে এ বাড়ি থেকে বেরোয়, তবে আর সে এ বাড়িতে দ্বিতীয়বার পা রাখতে পারবে না। নিজের জন্য তার কিছু যায় আসে না। সে নিজের কথা ভাবছে না, ভাবছে খেয়ার কথা। খেয়া এই অট্টালিকায় বড় হয়েছে। বাবা মায়ের একমাত্র মেয়ে সে, বাড়ির সকলের আদরের। আজ প্রণয়ের হাত ধরে বের হওয়ার উদ্দেশ্যই বিয়ে। আফতাব শেখের কথা মতো এ বাড়ি থেকে তারা বেরোলে প্রণয় যদি এ বাড়িতে আজকের পর আর পা না রাখতে পারে, তবে খেয়ার কি হবে? মেয়েটা তো এই অট্টালিকা, এই বাড়ির মানুষ ছেড়ে থাকতে পারবে না। সে তো খেয়ার কষ্ট মানতে পারবে না। প্রণয়ের হাতের মুঠো আলগা হলো। খেয়া অবাক চোখে হাতের দিকে তাকালো। প্রণয় মায়াময় চোখে তাকিয়ে খেয়াকে বলল, এই অট্টালিকা ছেড়ে তুই যেখানে সেখানে থাকতে পারবি না খেয়া। তোর কষ্ট হবে, তুই থাক, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। খেয়ার হৃদয় মুচড়ে ওঠে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, গলা ধরে আসে। খেয়া ধরা গলায় বলে। প্রণয়ের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। আবার শক্ত করে খেয়ার হাত ধরল। পা বাড়িয়ে এগিয়ে চলল সদর দরজার দিকে। আফতাব শেখ চলে গেলেন নিজের ঘরে। প্রণয় শুনল না কারো ডাক। রেহিনুমা রুবি কাঁদছেন। রুবি শেখ কাঁদছেন প্রণয় আর খেয়ার বাড়ি ছেড়ে যাওয়ার জন্য। তিনি জানেন প্রণয় কখনো তার মেয়েকে খারাপ রাখবে না। প্রণয় তো তার হাত ধরে বেড়ে উঠেছে। তিনি প্রণয়কে দু চোখ বন্ধ করে বিশ্বাস করেন। প্রণয় খেয়ার হাত ধরে বেরিয়ে গেল। আবির, মিথি, রেহান, সামিয়া পিছু ছুটল তাদের। ডাকলো বহুবার। প্রণয় নিজের গাড়ি বের করল। আবির নিজের গাড়ি বের করল। তারাও প্রণয়ের গাড়ির পেছনে ছুটল। এখন রাত 9:05। প্রণয় হাওয়ার গতিতে গাড়ি চালাচ্ছে, যেন বোঝাই যাচ্ছে ভীষণ অস্থির আছে। খেয়া পাশ ফিরে আর চোখে প্রণয়কে অবলোকন করে। প্রণয়ের পেছন পেছন আবিররাও গাড়ি নিয়ে আসে। প্রণয় একদম গাড়ি নিয়ে থামালো কাজী অফিসের সামনে। খেয়া সাইনবোর্ড পড়ল ভালো করে। প্রণয় নামলো গাড়ি থেকে।
সে নেমেই এপাশে এসে খেয়ার দিকে হাত এগিয়ে দিল। খেয়া কাপা কাপা হাতে হাত এগিয়ে দিল। প্রণয় অতি যত্নেই হাত ধরল। খেয়া নামলো গাড়ি থেকে। সুঠাম দেহের অধিকারী লম্বা চওড়া প্রণয়ের পাশে যেন ছোটখাটো পুতুলের মতো মেয়ে খেয়া। প্রণয়ের বিশাল পায়ের সাথে তাল মিলিয়ে প্রণয়ের হাত ধরে সে ভেতরে প্রবেশ করল। খেয়াকে চেয়ারে বসিয়ে প্রণয় নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ফোন করল। বলল প্রণয়ের বিয়ের জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে এক্ষুনি আসতে। খেয়া ছোট্ট পুতুলের মতো গুটি গুটি হয়ে চেয়ারে বসে আছে। প্রণয় ফোন পকেটে রেখে হাঁটু গেড়ে খেয়ার সামনে বসে। খেয়া মায়াভরা চোখে তাকায় প্রণয়ের মুখপানে। প্রণয়ের মুখে এখন কোনো গম্ভীরতা নেই। খেয়া স্পূর্ণ দৃষ্টিতে প্রণয়ের মুখপানে তাকায়। মনে মনে ভাবে কি সুন্দর মায়াবী আদল তার প্রণয় ভাইয়ের, কি জাদুময় চোখ জোড়া তার প্রণয় ভাইয়ের। খেয়া বেশিক্ষণ সেই চোখে যেয়ে থাকতে পারল না। অতি সন্তর্পণে দৃষ্টি সরিয়ে মেঝেতে রাখল। প্রণয় গভীর দৃষ্টিতে তাকালো খেয়ার মুখপানে। প্রণয় খেয়ার সামনে দু হাঁটু গেড়ে বসে কোমল স্বরে বলল, আমার এই সিদ্ধান্তে কি তোর কোনো অভিযোগ আছে? খেয়া চোখ তুলে চাইলেও প্রণয়ের মুখপানে। দুদিকে মাথা নাড়িয়ে জানালো না। প্রণয় বলে, আমার কিচ্ছু করার নেই, আমি তোকে হারাতে পারবো না। খেয়া প্রণয়ের কথা শুনে ফ্যালফ্যাল করে যায়। প্রণয় খেয়ার ওই মায়াবী দুই চোখে গভীর দৃষ্টিতে তাকায়। ইতিমধ্যেই আবির, মিথি, রেহান ও সামিয়া এলো। প্রণয় উঠে দাঁড়ায়, ভ্রুকুসকে জানতে চায়, তোরা কেন আসিস এখানে? আমি চাই না এসবে জড়ানোর ফলে এসবের কোনো বিরূপ প্রভাব তোদের ওপর পড়ুক। মিথি আর সামিয়া এসে খেয়াকে জড়িয়ে ধরল। আবির অবাক হয়ে বলল, তুই আমার বেস্ট ফ্রেন্ড প্রণয়, আমার জীবনের একমাত্র বন্ধু তুই। তোর পাশে আমি থাকতে পারি না? প্রণয় জবাব দেয়, পারতি যদি পরিস্থিতি ঠিক থাকতো, তবে এই পরিস্থিতিতে তোদের এসবে জড়ানো উচিত নয়। আবির এসে প্রণয়ের কাঁধে হাত রাখলো, বলল, পরিস্থিতি ভালো হোক বা খারাপ, তুই তো সবসময় আমার পাশে থেকেছিস, তবে আমি কেন নয় প্রণয়? প্রণয় আর কথা বাড়ালো না। রেহান বলে, ভাই দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। প্রণয় ভাইয়ের কথা স্মিত হাসল। সে তো জানে এই ঘটনার পর কিছুই ঠিক হবে না। প্রণয়ের অ্যাসিস্ট্যান্ট সকল কাগজপত্র এনে হাজির করল। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, যে কোনো এক হলো দুটি হৃদয় এক পবিত্র বন্ধনে। প্রণয় আর খেয়ার বিয়ে সম্পূর্ণ হলো। পূর্ণতা পেল সেই সুপ্ত অনুভূতিরা। প্রণয় পুরুষকে পাওয়ার আনন্দে খেয়ার চোখ দিয়ে গড়িয়ে পড়ে নোনা জল। সবকিছু তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এই একটি দিন দেখার আশায় কত রাত চোখে ঘুম হয়নি, কত গোপন ব্যথা মনে জমা ছিল। আজ সেসব মুক্ত পাখি হয়ে উড়ে বিদায় নেয়। মনে সকল রোগের ঔষধ পেয়ে গেছে যেন। এই তো আজ তার প্রণয় পুরুষ তার হয়েছে। তারা আজ এক পবিত্র বন্ধনে আবদ্ধ। আজ থেকে তার প্রণয় পুরুষ বৈধভাবে তার। কত ঝড় ঝাপটা পেরিয়ে এসে সে আজ তার প্রণয় পুরুষকে পেয়েছে। প্রণয়ের মুখে আজ কোনো গম্ভীরতা নেই। তার চোখ মুখ আজ শান্ত শীতল। বিয়ের কাজ সম্পূর্ণ হতে বেশ রাত হয়ে গেল। তারা বেরোলো কাজী অফিস থেকে। আবির বলল, চল আবার বাড়ি যাবি। প্রণয় শান্ত চোখে মুখে গম্ভীর স্বরে জানালো। সেটা আমার পক্ষে সম্ভব নয়। আবির ফোরন কেটে জানালো, আমার বাড়িতে কি সমস্যা? প্রণয় দৃঢ় কণ্ঠে বলল, যে বাড়ি আমি ছেড়েছি সে বাড়ির আশেপাশেও আমি যাচ্ছি না। আমার কাছে আমার আত্মসম্মান আগে। আবির আর প্রণয়ের কথার পিঠে কথা বলার সুযোগ পেল না। সে জানে প্রণয়ের কাছে নিজের আত্মসম্মান অনেক বড়। রেহান জিজ্ঞেস করে, ভাই তোমরা তাহলে এখন কোথায় থাকবে? প্রণয় বলল। চিন্তা করিস না, আমার নতুন বাড়িতে উঠবো। রেহান জিজ্ঞেস করলো, ওটা রেডি আছে? প্রণয় ছোট্ট স্বরে জানালো। হুম। প্রণয় তার নিজের টাকায় এই বাড়িটি করেছিল। এই বাড়ি করার উদ্দেশ্য ছিল, প্রণয় তো 18 বছর বয়সে বাড়ি ছেড়েছিল। ইঞ্জিনিয়ারিং শেষ করার পর আফতাব শেখ আর চাচাদের অনুরোধে সে এসকে কোম্পানিতে জয়েন করলেও আফতাব শেখের উপর অভিমান করে আর শেখ বাড়িতে ওঠেনি। তখন প্রায় 3 বছর সে শেখ বাড়ির বাইরে থেকেই এসকে কোম্পানির সব কাজ সামলাতো। সে সময় প্রণয় এ বাড়িটি করেছিল। তারপর তো কিছুদিন আগে আফতাব শেখ নিজের চরম অসুস্থতার বাহানায় ছেলেকে বাড়িতে এনেছেন। প্রণয় আবির, মিথি রেহানদের বাড়ি ফিরে যেতে বলল। যাবার সময় মিথি আর সামিয়া খেয়াকে জড়িয়ে ধরে কাঁদল। তারপর তারা বিদায় নিয়ে চলে গেল। খেয়া কাঁদছে। প্রণয় শীতল চোখে তাকায়, এগিয়ে আসে খেয়ার কাছে।
খেয়া ছলছল চোখে তাকায় প্রণয়ের পানে। প্রণয় শীতল দৃষ্টিতে চেয়ে প্রণয় হাত দিয়ে খেয়ার গাল ছুঁয়ে অতি যত্নে খেয়ার চোখের পানি মুছে দেয়। প্রণয় স্মিত হেসে জিজ্ঞেস করে উঠল, আমাকে ভালোবেসে আফসোস হচ্ছে? খেয়া তড়িৎ বেগে চোখ তুলে যায় প্রণয়ের পানে, দৃষ্টিতে জিজ্ঞাসা অবাক হয়ে জানতে চাইল। আফসোস কেন হবে প্রণয় ভাই? প্রণয় বলে, এই যে আমাকে ভালোবেসে বাড়ির মানুষদের ছাড়তে হয়েছে, রিগ্রেট ফিল হচ্ছে না তোর? খেয়া বলে ওঠে, আপনি আমার না হলে সেটাই আমার সারা জীবনের আফসোস হতো প্রণয় ভাই। প্রণয় ঠোঁট প্রসারিত করে হাসে। খেয়া মুগ্ধ নয়নে দেখে, হাসলে কি চমৎকার লাগে তার প্রণয় ভাইকে। খেয়া যেন ঘোরের মধ্যে চলে যাচ্ছে। প্রণয় এসে খেয়ার হাত নিজের পুরুষালী হাতের মুঠোয় পুড়ে নিল। এগিয়ে গিয়ে গাড়িতে বসলো। প্রণয় গাড়ি স্টার্ট দিল। গন্তব্য তার নতুন বাড়ি। শেখ বাড়ি হতে এই বাড়ির দূরত্ব প্রায় 4 কিলোমিটার। খেয়া কখনো এ বাড়িতে আসেনি। প্রণয় যখন এ বাড়িতে ছিল তখন রেহান প্রান্ত এসেছিল অবশ্য। গাড়ি চলছে, আকাশে মিটমিট করে জ্বলছে অগণিত নক্ষত্র। খেয়া গাড়ির জানালা দিয়ে বাইরে চোখ মেলে দেখছে। প্রণয় পাশের সিটে ড্রাইভিং করছে। এত রাতে এই সুন্দর আবহাওয়ায় নির্জন পথে খেয়ার গাড়িতে চড়তে ভীষণ ভালো লাগে, বরং খুব বেশি ভালো লাগছে, কারণ পাশে তার প্রণয় পুরুষ বসে আছে। খেয়া আর চোখে চেয়ে চেয়ে প্রণয় পুরুষকে দেখে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে গাড়ি এসে থামলো একটি শুভ্র দোতলা বাড়ির সামনে। অপরূপ সুন্দর বাড়িটি। রাতের বেলায়ও দারুণ চমৎকার লাগছে বাড়িটি। চারপাশে লাইটিংয়ে বাড়িটি চমৎকার লাগছে, তবে আশেপাশে গাছপালায় ঘেরা। খেয়া বাড়ির সৌন্দর্য দেখে বিস্ময়ে অভিভূত হয়ে যায়। খেয়া বিস্ময়ে জিজ্ঞেস করে, প্রণয় ভাই, এটা কি আপনার বাড়ি? প্রণয় মুচকি হাসে গাঢ় স্বরে বলে, আমার নয়, আমাদের বাড়ি। প্রণয়ের মুখে আমাদের শুনেই খেয়াল লজ্জা পায় ভীষণ। হৃৎপিণ্ড ধকধক করে ওঠে, ভাবে, সত্যি তো আজ থেকে আমি আর প্রণয় ভাই মিলে আমরা হয়ে গেছি। ভাবতে তার ভীষণ লজ্জা লাগছে। প্রণয় গাড়ি থেকে নামলো। এপাশে এসে খেয়ার দরজা খুলে দিল। খেয়া নামলো। প্রণয় খেয়ার হাত ধরে এগিয়ে যেতেই একজন বৃদ্ধ লোক ছুটে এলেন। নাম তার কলিম। তিনি মূলত এই বাড়ি দেখাশোনা করেন। বেশ ভালো মনের মানুষ। প্রণয়কে দেখতে পেয়ে তার চোখ মুখ উজ্জ্বল হলো। হাসি মুখে বলে উঠলেন, কেমন আছো বাবা? প্রণয় হাসি মুখে জবাব দিল। জি চাচা, ভালো আছি। আপনি কেমন আছেন? তিনিও হেসে ভালো আছেন জানালেন। প্রণয় কলিম চাচাকে ফোন করে সবটা জানিয়েছে, তাই তিনি একেবারে নিজেই সব গোছগাছ করে রেখেছেন। খেয়া সালাম জানালো কলিম চাচাকে। কলিম চাচা হেসে খেয়ার সালামের জবাব দিলেন। কলিম চাচা বললেন, আসো মা, ভেতরে আসো। প্রণয় খেয়ার হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকে বাড়ির ভেতরের দিক থেকে খেয়ার মন আরও ভরে ওঠে। প্রণয় ভাই সর্বদাই গোছগাছ পছন্দ করেন। এলোমেলো তার পছন্দ নয়। পরিপাটি থাকতেই তিনি ভালোবাসেন, তাই তার বাড়িতেও এমনই হবে। কলিম চাচা বললেন, বাবা, তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার রেডি করি। প্রণয় ঠিক আছে বলে। খেয়ার হাত ধরে প্রণয় সিঁড়ি বেয়ে উপরের ঘরে চলে গেল। খেয়ার পরনে আজ কালো রঙের 3 পিস, প্রণয়ের পরনে হোয়াইট শার্ট প্যান্ট। এই যে প্রণয় আজ সারাদিন এই নিয়ে কতবার তার হাত ধরেছে। এতে তার মন খুশিতে আত্মহারা হয়ে যায়, নিজেকে হাওয়ায় ভাসমান মনে হয়। প্রণয় এসে থামলো ঘরের মধ্যে। এবার খেয়ার দিকে তাকিয়ে বলল, বিয়ে নিয়ে সবার মনে অনেক আশা অনুভূতি থাকে খেয়া। তোর বেলায় সেরকম কিছুই করতে পারিনি আমি। ওই মুহূর্তে আমার সেরকম কিছু করারও ছিল না। দুঃখিত আমি। খেয়ার কলিজা লাফিয়ে ওঠে। প্রণয় ভাই তাকে দুঃখিত বলছে। সারা জীবন উঠতে বসতে খেতে প্রণয় ভাইকে সরি বলতে বলতে তার মুখে ফেনা উঠে গেছে। আজ সেই প্রণয় ভাই তাকে সরি বলছে, কি সাংঘাতিক ব্যাপার। সে মনে মনে বলে উঠল। আমার অনুভূতি তো আপনাকে ঘিরে প্রণয় ভাই। পরক্ষণেই আবার মুখে বলে উঠল, এসব নিয়ে আমার কোনো আক্ষেপ নেই প্রণয় ভাই। প্রণয় খেয়াকে ফ্রেশ হতে বলে চলে গেল নিজে ফ্রেশ হতে। খেয়া ফ্রেশ হয়ে বেরোতেই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। এসেই দেখলো প্রণয় সোফায় বসে আছে, হাতে ফোন। অন্যদিকে কলিম চাচা টেবিল ভর্তি করে নানা পদের খাবার রেডি করে রেখেছেন। রাত বেশি হয়েছে। প্রণয় কলিম চাচাকে ঘুমোতে যেতে বলেছে, সে নিজেই সব সামলে নেবে। প্রণয় খেয়ার উপস্থিতি অনুভব করে ফোন থেকে মাথা তুলে তাকালো। ফোন রেখে টেবিলের দিকে এগিয়ে এলো। খেয়াকে বলল, বস।
খেয়া বসলো। প্রণয় নিজ হাতে আগে খেয়ার প্লেটে ভাত বেড়ে দিল। খেয়া যেন এক্ষুনি হার্ট অ্যাটাক করবে। সারা জীবন নিজের প্লেটখানা না ধুয়ে খাওয়া তার প্রণয় ভাই নিজ হাতে তার প্লেটে ভাত বেড়ে দিচ্ছেন। এ তো মহাবিশ্বের নবম আশ্চর্য। খেয়াকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকতে দেখে প্রণয় ভ্রুকুসকে জিজ্ঞেস করে। খাচ্ছিস না কেন? খেয়া থতমত খেয়ে বলল। হ্যাঁ খাচ্ছি। প্রণয় এবার নিজের প্লেটে ভাত বেড়ে নিল। খেয়া ভাবলো প্রণয় ভাই নিজ হাতে যত্ন করে ভাত বেড়ে দিয়েছেন তাকে, এখন তারও তো দায়িত্ব কর্তব্য আছে, তাই না? সে ভাবলো প্রণয় ভাই ভাত বেড়ে দিয়েছেন, তাহলে সে এবার প্রণয় ভাইকে তরকারি বেড়ে দেবে। যেই কথা সেই কাজ। খেয়া তরকারির বাটি হাতে নিয়ে প্রণয়ের পাতে ইলিশ মাছ তুলে দিতে গিয়ে তার হাত কাঁপছে তাল মাতাল হয়ে। এই এক রোগ, তার প্রণয়কে দেখলেই তার যেন মৃগীর রোগ শুরু হয়ে যায়। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তবুও কাঁপা কাঁপা হাতে সে প্রণয়ের পাতে ইলিশ মাছ তুলে দিতে নিতেই ইলিশ মাছ উড়ে গিয়ে প্রণয়ের প্লেটে না গিয়ে সোজা গিয়ে পড়ল প্রণয়ের গায়ের উপর। তার সাদা সাজ ইলিশ মাছের ঝোলের রঙিন, ঝাঁকানাকা একদম। খেয়ার চক্ষু চড়ক গাছ। একটি সাংঘাতিক অপকর্ম ঘটিয়ে ফেলেছে সে। আজ প্রণয় ভাই নির্ঘাত তাকে তুলে আছাড় মারবে, না হলে বুড়িগঙ্গায় চুবাবে। আর বাঁচানোর কেউ নেই। খেয়ার কলিজা শুকিয়ে কিসমিস হয়ে যায়। তড়িৎ বেগে প্রণয়ের মুখপানে যায়, তাকিয়ে সে যেন আরো অবাক। এত অবাক হলে তো সে কখন যেন পটল তুলতে যাবে। তার প্রণয় ভাইয়ের মুখে কোনো গম্ভীরতা নেই, একদম শান্ত চোখ মুখ তার। কি সাংঘাতিক কথা, খেয়া ভাবছে। আচ্ছা প্রণয় ভাই, রাখছেন না কেন? এখনো একটা ঝাড়ি দিলেন না। ভাবা যায় এত বড় একটা অপকর্ম ঘটানোর পরেও প্রণয় ভাই এত শান্ত নীরব রয়েছেন। প্রণয় শান্ত আদলে খেয়ার হাত থেকে তরকারির বাটি নিল। খেয়া ভাবছে এক্ষুনি বুঝি প্রণয় ভাই এই তরকারির বাটি তার মুখে ছুঁড়ে মারবে। খেয়াকে অবাক করে দিয়ে প্রণয় অতি যত্নে খেয়ার পাতে তরকারি বেড়ে দিল। খেয়া এক্ষুনি যেন অকা পাবে। প্রণয় ভাই রেগে না গিয়ে তাকে একটা ঝাড়ি না মেরে উল্টো তার পাতে ইলিশ মাছ তুলে দিচ্ছে। এই দৃশ্য দেখার আগে তার মরণ হলো না কেন? আচ্ছা, সে কি বেঁচে আছে আদৌ? আচ্ছা, প্রণয় ভাই কি রেগে ওর দিকে তরকারির বাটি ছুঁড়ে মেরেছিল? সেই বাটির বাড়ি খেয়ে কি সে মরে টরে গেছে? এই জন্যই কি প্রণয় ভাইয়ের ঝাড়ি তার কানে গায়ে লাগছে না? এত বড় সাংঘাতিক কাণ্ড ঘটানোর পরও প্রণয় ভাই রেগে যাননি, একটা ঝাড়িও মারেননি। এও সম্ভব? বড় হওয়ার পর থেকে প্রণয়ের রাগ ঝাড়ি খেতে খেতে দেখতে দেখতে সে প্রায় দিশেহারা। সেই প্রণয় ভাই আজ রেগে যাচ্ছে না কেন? এত প্রশ্নের জবাব কোথায় পাবে সে? প্রণয়ের শান্ত স্বর শুনে খেয়ার চোখ কপালে উঠে গেল। প্রণয় একদম স্বাভাবিক ভঙ্গিতে শান্ত স্বরে বলছে। মাছের কাঁটা বেঁচে খেতে পারবি? খেয়া ভাবে। আচ্ছা আমি কি আদৌ বেঁচে আছি? ভাবতেই নিজের হাতে নিজের চিমটি কাটে। ব্যথা পেতেই বেঁচে আছে ভেবে শুকরিয়া আদায় করে। প্রণয় ভাবুক খেয়ার জবাব না পেয়ে খেয়ার পাতে ইলিশ মাছের কাঁটা বেছে দিতে শুরু করলো। খেয়া ক্ষণে ক্ষণে অবাক হতে হতে কখন যেন অজ্ঞান হয়ে যায়। প্রণয় অতি যত্নে খেয়ার পাতের মাছ বেছে দিচ্ছে, আর খেয়া নিজের চিন্তা ভাবনার হাট বাজার খুলে বসেছে। সে ভাবছে, আচ্ছা 3 বেলার মধ্যে 9 বেলায় প্রণয় ভাইয়ের রাগ ঝাড়ি ধমক খেতে খেতে দেখতে দেখতে 18 বছর পার করা আমি প্রণয় ভাইয়ের হাতের কাটা বেছে দেয়া মাছ দিয়ে ভাত খাচ্ছি, আর বসে বসে তার অতি যত্ন করে মাছের কাটা বেছে দেয়া দেখছি। এই তো মাছের ঝোলের ডাকে প্রণয় ভাইয়ের সাদা চকচকে ফকফকে শার্টখানা একেবারে হলুদে ঝাঁকা ডাকা হয়ে গেছে। তারপরেও প্রণয় ভাইয়ের এসব নীরবতা মানা যায়? গতকাল পর্যন্ত ওনার কাছে ঝাড়ি খাওয়া, আমি আজ ওনারই হাতের কাটা বেছে দেয়া মাছ দিয়ে ভাত খাচ্ছি। ওফো, ভুলেই গেছি উনিও তো আমাকে ভালোবাসেন। আচ্ছা ভালোবাসাই বুঝি বদলে দিয়েছে? না, উনি তো বলেছেন উনি অনেক আগে থেকেই আমাকে ভালোবাসেন। তারপরেও তো রোজ 3 বেলার মধ্যে 9 বেলা উঠতে বসতে ঝাড়ি মারতেন। আচ্ছা তবে কি একদিনে বিয়ে করে বদলে গেলেন? বিয়ে করলে বোধহয় মানুষের মনের ভালোবাসা ভাতের ফ্যানের মতো উতলে উতলে পড়ে। প্রণয় নীরের স্বর শোনা গেল। জলদি প্লেটের ভাত শেষ কর। খেয়ার খেয়াল হলো প্রণয় ভাত মাছের কাটা বেছে শেষ করে ফেললেও সে এখনো একটা ভাতের দানাও শেষ করেনি। সে জলদি ভদ্র বালিকার ন্যায় ভাত মুখে নিল। প্রণয় খেয়ার খাওয়া শেষ হয়েছে। প্রণয় ঘরে এসেছে। খেয়া জানালা দিয়ে রাতের আকাশ দেখছে। খেয়া প্রণয় পুরুষের উপস্থিতি টের পেয়েই পিছু ফিরে চাইল। প্রণয়ের কোমল স্বর। ঘুমাবি না? খেয়া মাথা নাড়ালো, জানালো হ্যাঁ। প্রণয় প্রশ্ন করে, তারা এখনো ঘুমাসনি কেন? খেয়ার তৎক্ষণাৎ ভাবনা চিন্তা ছাড়া জবাব,
আপনি তো এতক্ষণ আসেননি প্রণয় ভাই। প্রণয় গভীর দৃষ্টি গাঢ় গলায় বলে উঠল। আমার জন্য অপেক্ষা করছিলে? খেয়া সেই গাঢ় স্বর শুনে নেত্রপল্লব ঝাপটায়, থতমত খেয়ে দাঁড়িয়ে রয়। প্রণয় এগিয়ে আসে, খেয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়। প্রণয় চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলে ওঠে,